নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নদীপথের উপরে থাকা ব্রিজের পরিদর্শন রাজ্যের স্পেশাল টিমের। বীরভূম জেলার 17টি স্কুলের 89 জন পড়ুয়া পায়নি ট্যাবের টাকা। জেলা প্রশাসনের তরফ থেকে বাড়ানো হলো জেলাধিপতির নিরাপত্তা। নারুর বিধানসভার বিধায়কের তদারকি তার এলাকায়। বীরভূম জেলা ধান্য ব্যবসায়ীদের সম্মেলন শেউরির ইনডোর স্টেডিয়ামে। 14 নম্বর জাতীয় সড়কের উপর তিলপাড়া ব্রিজের 20 মিটার দূরত্বে ময়ূরাক্ষী নদীপথে জলের স্রোত কমানোর পাথর সরে যাওয়ার ঘটনায় আজ বুধবার 13 নভেম্বর তিলপাড়া ব্রিজের নিচই অংশ পরিদর্শন করল রাজ্যের স্পেশাল টিম। জানা গিয়েছে, গত নিম্নচাপের সময় এই তিলপাড়া জলধার থেকে জল ছাড়ার সময় নদীপথে থাকা বেশ কয়েকটি পাথরের স্পিড ব্রেকার সরে যায়। আজ বুধবার 13 নভেম্বর সেই সরে যাওয়া অংশ পরিদর্শন করে রাজ্যের স্পেশাল টিম। এই টিমে ছিলেন দিল্লির প্রতিনিধিরাও। তারা বীরভূমের বেশ কয়েকটি নদীপথের উপর থাকা ব্রিজ পরিদর্শন করবেন। এদিন সেচ দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সমর কুমার সরকার জানান, ফাইট দিতে পারি না ভাই, কি দেখলেন? এখনো দেখা শেষ হয়নি, এখনো দেখা চলছে। এই দেখা ব্যারেজের দেখতেই পাচ্ছ তোমরা সবাই, ডাউনস্ট্রিমের ড্যামেজ হয়েছে, সেটার কি প্রিকশনের মেজার নেওয়া যায়, কি করলে দ্রুত করা যায়, সেই দেখার জন্য আমাদের এক্সপার্ট টিম এসছে। তারা এসে দেখে গিয়ে যেমন সাজেশন করে, এখনও দেখা আমাদের চলছে, এখনও এটা ফাইনালাইজ স্টেজে আসেনি। না হলে পরে এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে কি দেখার পরে কি ঠিক করলো। যারা প্রতিনিধি এসছেন, যারা এক্সপার্ট টিম এসছেন দিল্লি থেকে, আমাদের ডিএসআরপি টিমের থেকে, তারা এসছেন, এসে দেখছেন। তারপর আমাদের সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে টিম এসছেন, আমাদের ড্যাম সেফটি অর্গানাইজেশনের ডাইরেক্টর সাহেব এসছেন। এসে এনারা দেখে যাচ্ছেন যে প্রেজেন্ট কন্ডিশনটা কী এবং এই কন্ডিশনে রিমেডিয়াল মেজারটা কী নেওয়া যাবে। সেটা দেখার জন্যই তো ওনারা এসছেন, দেখে গিয়ে ওনারা যেটা বলবেন। হ্যাঁ, আমরা এসেছি, আবার বলি, আমরা এসেছি এই ব্যারেজ হচ্ছে ইরিগেশন আইএনডব্লিউডি ডিপার্টমেন্টের ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্টের পার্ট। আপনারা কোশ্চেনটা করার আগে নিশ্চয়ই জানবেন যে ব্রিজটা মেনটেন করে এনএইচ হাইওয়ে অথরিটি। তো কাইন্ডলি ব্রিজের ম্যাটারটা হাইওয়ে অথরিটির সঙ্গে কথা বলবেন, সেই ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না। হাইওয়ে অথরিটি আছেন, হাইওয়ে অথরিটির সঙ্গে আপনারা কথা বলবেন প্লিজ। না, এটা হাইওয়ে অথরিটি, আমাদের যে ডাউনস্ট্রিম ফ্লোরের যেটা ব্যারেজ সংলগ্ন যে ডাউনস্ট্রিম ফ্লোরের ইস্যু, উনি ব্রিজ নিয়ে প্রশ্ন করলেন, সেই জন্য বললাম। ডাউনস্ট্রিম ফ্লোর সম্বন্ধে যে ড্যামেজটা হয়েছে এটারই কী করা যায়, ব্যারেজ কন্ডিশন, ব্যারেজ একটা আলাদা জিনিস। না, ওনারাও দেখছেন, ওনারা দেখছে, আমাদের সঙ্গে কথা হচ্ছে, বলাও হয়েছে। ব্যারেজের ম্যাটারটা নিয়ে আমরা হচ্ছে। আমার নাম সমর কুমার সরকার, সুপার ইঞ্জিনিয়ার, ময়ূরাক্ষী কানাল সার্কেল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার 17টি বিদ্যালয়ের 89 জন পড়ুয়া পায়নি ট্যাবের টাকা।
যার মধ্যে 80 জন পড়ুয়া রামপুরহাট এলাকার। বীরভূমের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় জেলা বিদ্যালয় পরিদর্শক। তারপরে এই তথ্য সামনে আসে। আজ বুধবার 13ই নভেম্বর বিদ্যালয় পরিদর্শকের তরফে বিদ্যালয়গুলিকে সাইবার ক্রাইমে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলিকেও চিঠি করা হয়েছে রাজ্য থেকে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এদিন বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বীরভূম জেলা চন্দ্রশেখর জাউলিয়া জানান, কতজন ট্যাবের টাকা পায়নি আর এর জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ট্যাবের টাকা আমরা বিফোর পূজা ভ্যাকেশন আমরা আমাদের জেলাতে প্রায় 50,000 স্টুডেন্ট 11-12 আমরা দিয়েছিলাম। তার মধ্যে আমরা ভেরি রিসেন্ট যেটা আইডেন্টিফাই হয়েছে অনলি 89 জন স্টুডেন্ট তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, এটা আমরা খবর পেয়েছি। সংশ্লিষ্ট এইচএমদের সঙ্গে কথা হয়েছে, ম্যাক্সিমামটা হয়েছে আপনার রামপুরহাট সাব ডিভিশনে স্কুলগুলোতে, কোথাও একটা দুটো, আমাদের টোটাল স্কুলের সংখ্যাটা প্রায় 17টা স্কুলে এরকম ঘটনা ঘটেছে, একটা দুটো তিনটে। এইচএমরা একটু কেয়ারফুল হলে এটা আমরা হয়তো এই সংখ্যাটা হতো না, আরও কমানো যেত। তো যাই হোক, এখন আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাঙ্কগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে, এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক টাকাটা রিটার্ন করিয়ে দেবে। আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা আমার পোর্টাল আমি অপারেট করি না, আমি বলতে পারবো না। ম্যাক্সিমামটা কি মানে টেকনিক্যাল ইস্যু কিছু আছে? টেকনিক্যাল ইস্যু বলতে আমাদের স্কুলগুলোতে এইচএমরা তো নিজে করেন না, অনেককে দিয়ে কাজটা করাতে হয়, তাতে করে মূলত এন্ট্রিতে কিছু সমস্যা হয়েছে। একটা স্কুলে, বড় বড় স্কুলগুলো, হায়ার সেকেন্ডারি স্কুলে 11-12 দুটো ক্লাস মিলিয়ে দেওয়া হয়েছে, 300-400 স্টুডেন্ট, কোথাও 250 এরকম থাকে। তো এন্ট্রিতে কোথাও সমস্যা হয়েছে, আর একটু কেয়ারফুল হলে এইচএমরা তাহলে এটাকে এড়ানো যেত, অ্যাভয়েড করা যেত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমে কোর কমিটির বৈঠকের আগেই জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের নিরাপত্তা বাড়ানো হলো। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের Y+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। আগামী 16ই নভেম্বর বোলপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক। সেই বৈঠকের আগেই জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলো জেলা প্রশাসনের তরফ থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুরের কাছে নানুর বিধানসভা সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। সেই কঙ্কালীতলা পঞ্চায়েতে আজ বুধবার 13ই নভেম্বর নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে পৌঁছান এবং সেখানে পঞ্চায়েতের বিভিন্ন কাজের খোঁজখবর নেন। আগামী দিনে যে সকল কাজ বাকি আছে সেগুলির তৎপর সমাধানের জন্য তদারকি করেন।
বিশেষ করে 100 দিনের কাজ ও আবাস যোজনা বাড়ি প্রকল্পের খোঁজ খবর নেন। এদিন উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীবৃন্দ। এদিন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি জানান, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে আমাদের বাংলা আবাস যোজনা কাজ চলছে। আজকে আমরা এসেছিলাম কঙ্কালীতলা পঞ্চায়েত, যেটা আমাদের নানুর বিধানসভার মধ্যে পড়ছে। আমার সঙ্গে আছেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় হানিফদা আছেন এই অঞ্চলের প্রধান মহাশয় আছেন। আমরা এসে এখানে পঞ্চায়েতে যে সমস্ত কাজকর্মগুলো চলছে বা আমাদের যে 15-এ যে কাজগুলো হয়েছে, কোথায় কোথায় কী কাজ হয়েছে না হয়েছে, আমরা নানুর বিধানসভা প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি এবং সেগুলো সার্ভে করছি, দেখছি। এবং যে 100 দিনের যে কাজগুলো হবে, আমাদের বাংলা ভাষার যে কাজগুলো চলছে, কতজন বাদ গেছে বা না গেছে, যারা বাদ গেছে তারা কি যথাযথভাবে বাদ গেছে কি না গেছে, সেগুলো কাজ দেখতে এত কর্মী সমর্থক নিয়ে আসতে হলো কেন? দেখুন, নানুর বিধানসভা আপনারা দেখেছেন যে 2021 সালে আমি জিতেছিলাম মাত্র 6700 ভোটে। 2024-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বাধিক সাধারণ সম্পাদক, যিনি নানুর এসেছিলেন, ওনাকে আমরা কথা দিয়েছিলাম যে 2024-এ লোকসভা ভোটে আমরা 1 লক্ষ ভোটে আমাদের নানুর বিধানসভা থেকে লিড দেবো। এবং আমরা দেখেছেন সেটা আমরা প্রায় 82,600 ভোটে লিড দিয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের জনসমর্থন আমাদের আসে। আমরা যেখানে যাই, আমরা আমাদের বিধায়ক আসে, আমাদের সভাপতি, যেখানে যাই আমাদের মানুষ, আমাদের সমর্থক আমরা সঙ্গে যাই। সেটা আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সভার মধ্যে দেখেছেন। বিধায়ক এসছে, এই গ্রাম পঞ্চায়েত থেকে লিড হয়েছে 2024-এ। এবং আপনারা জানেন যে আমাদের এখানে শ্রদ্ধেয় আমাদের যিনি সভাপতি আছেন, উনি এই অঞ্চলগুলো নিজের গ্রামে গ্রামে ঘুরেছেন। আমরা নিজের গ্রামে গ্রামে ঘুরে, যেটা 2019-এ লিড হয়নি, যেটা 2021-এ লিড হয়নি, 2024 এবং 23-এ ব্যাপক লিড হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য তারা এসছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 12 নভেম্বর শিউরির ইন্ডোর স্টেডিয়ামে বীরভূম জেলার পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত বীরভূম জেলা শাখা ধান্য ব্যবসায়ী সমিতির একটি সম্মেলনের আয়োজন করা হয়। যে সম্মেলনে বীরভূম জেলার পাশাপাশি রাজ্যের এই সংগঠনের সম্পাদক, সভাপতি সহ মুর্শিদাবাদ, বর্ধমান একাধিক জেলার সভাপতিরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এই রেজিস্টারপ্রাপ্ত বীরভূম জেলা ব্যবসায়ী সমিতির প্রথম সূচনা হয় 1998 সালের 22 আগস্ট। তখন মোট সদস্য সংখ্যা ছিল 126 জন। তাদেরকে নিয়ে শুরু হয় ধান্য ব্যবসায়ী সংগঠন, যা আজ 2000-এর বেশি সদস্য সংখ্যা নিয়ে সংগঠন এগিয়ে চলেছে। তাদের এই সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তাদের মোট 9 দফা দাবি এদিন তুলে ধরেন একটি পত্রিকার মাধ্যমে, যাতে কৃষকদের প্রধান ফসলের ধানের ন্যায্য দাম দিতে হবে, কৃষিক্ষেত্রে শস্য বীমা চালু ও সহজভাবে চাষির টাকা অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে, প্রয়োজনীয় সার, কীটনাশক এবং সেচের ব্যবস্থা, বিদ্যুতের ভর্তুকি দিতে হবে, জেলা খাদ্য দপ্তরে ধান সংক্রান্ত সরকারি আদেশ নামায়ক যথাযথ প্রতিলিপি বীরভূম জেলা ধান্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দিতে হবে, ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করতে হবে। এইরকম প্রায় 9 দফা দাবি নিয়ে এদিনের এই সম্মেলন আয়োজন করা হয়, যেখানে একে একে বিভিন্ন এলাকা থেকে আসা ধান্য ব্যবসায়ী সমিতির সদস্য থেকে সকলেই তাদের বক্তব্য এই সম্মেলনের মধ্যে রাখে এবং তাদের যে বিভিন্নভাবে ক্রয় করার সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়, তার সেই সম্মুখীনের কীভাবে এই সংগঠন পাশে থাকবে সেই নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এদিন ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আমাদের প্রতি 5 বছর পর পর সম্মেলন হয়। তো আমরা সবাইকে এক জায়গাতে একত্রিত করে আমাদের সমস্ত বার্তা যে আমরা ঠিকঠাকভাবে ব্যবসা করছি, ঠিকঠাকভাবে ব্যবসা করব, সরকারকে সমস্ত রকম হেল্পও করব, সরকারি প্রক্রিয়ামেন্টে কোনো রকম যুক্ত থাকবো না এবং সরকারি প্রক্রিয়ামেন্ট হওয়ার পর যে ধানটা অবশিষ্ট থাকবে সেইটার উপর আমরা খোলা মার্কেটে ব্যবসা করব, সরকারের কাজে এক ফোঁটাও বাধা দেবো না। জেলায় গত কয়েক বছরে আপনারা
বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছেন বলে মঞ্চ থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন রকম প্রশাসনিক সমস্যা বা অন্যান্য সমস্যা। প্রশাসনিক সমস্যাটা আমাদের মেনলি দাঁড়িয়ে গেছে, যেটা ওভারলোডিংগত সমস্যায় বেশি দাঁড়িয়ে গেছে এবং কিছু জায়গাতে পুলিশের জুলুম আছে, না থাকা নাই। সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারলে আমাদের এরকম সমস্যা নাই। কী সমস্যা হচ্ছে মানে পুলিশের সমস্যা? ওভারলোডিংটা আমাদের কী হয়, ধান আনতে গেলে পরে একটা চাষির বাড়িতে 40 কুইন্টাল ধান থাকে, কার বাড়িতে 50 কুইন্টাল ধান থাকে, কিন্তু আমার গাড়ির পাস ক্যাপাসিটি হয়তো 4 টন, কিন্তু চাষি ওই ধানটাকে না নিলে পরে গাড়িটা ছাড়ে না। এই জায়গাটাতে আমাদের একটা বিশাল সমস্যা হচ্ছে। এই জায়গাটা কী করে রিকভারি করবো আমরাও বুঝতে পারছি না। এবং না চাষিকে যদি বলা হয় যে আপনি এই ধানটা না নেবো না, এটা পরের দিন নেবো, চাষি বলছে তাহলে ধান করে সব কটাকে আনলোডিং করে দাও। এই সমস্যা থেকে আমরা উঠতে পারছি না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।